আজ সুপ্রিম কোর্টে ফের আরজিকর মামলার শুনানি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডে মামলার শেষ শুনানি হয়েছিল গত 17 সেপ্টেম্বর। সেই শুনানিতে সুপ্রিম কোর্টের কাছেও নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরা হয় জুনিয়র ডাক্তারদের তরফে। এই পরিস্থিতিতে সবার নজর আজ সুপ্রিম কোর্টের শুনানিতে। অপেক্ষা শুনানির, তার কারণ ফের কর্মবিরতি নিয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের। আপনারা জানেন যে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে যেদিন হামলার ঘটনা ঘটলো শুক্রবার, তারপরে একেবারে সাংবাদিক বৈঠক করা হয় জুনিয়র ডাক্তারদের তরফে। কার্যত একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয় রাজ্য সরকারের দিকে এবং তারপর স্পষ্ট জানিয়ে দেওয়া হয় সুপ্রিম কোর্টের আজকের এই শুনানির পর তারা সার্বিক কর্মবিরতিতে যাচ্ছেন কিনা, একেবারে সেইটা স্পষ্ট হয়ে যাবে। আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অতনু হালদারের সঙ্গে। এক তো হচ্ছে সিবিআই তদন্ত তো রয়েছে অতনু, কিন্তু পাশাপাশি এই যে নিরাপত্তাহীনতার বিষয়টা ডাক্তারদের আরো বড়ভাবে আজকে সর্বোচ্চ আদালতে আসতে চলেছে এবং আসতে চলেছে। একদিকে যখন নিরাপত্তাহীনতার বিষয়টা রয়েছে, তার পাশাপাশি শাসক দলের বিধায়ক লাগাতার হুমকি দিয়ে চলেছেন। এই বিষয়টা আজকে আসবে আদালতে। দেখো, একবারই ঠিক। এটাই আজকে সুপ্রিম কোর্টের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে চিকিৎসকরা, বিশেষত জুনিয়র ডাক্তাররা তাদের পরবর্তী স্টেপস কি নেবেন সেই ব্যাপারে। তোমাকে প্রথমেই বলি যে সুপ্রিম কোর্টের শুনানি আর যে কোনো মুহূর্তের মধ্যে শুরু হবে। এরপরই আজকের সুপ্রিম কোর্টের শেষ মামলা হিসাবে প্রধান বিচারপতি 3 সদস্যের বেঞ্চ এই মামলা শুনবেন এবং সেই মামলার শুনানি হয়তো আর অল্পক্ষণের মধ্যেই শুরু হবে, কারণ প্রধান বিচারপতির এখন 5 সদস্যের একটি বেঞ্চ, তারা অন্য একটি মামলা শুনছেন। এই মামলাটি শেষ করি প্রধান বিচারপতির 3 সদস্যের বেঞ্চ এই আরজিকর মামলা তারা শুনবেন। আজকের এই শুনানিতে 3টে প্রসঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উঠে আসতে পারে। এক, জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা এবং হাসপাতালগুলিতে পরিকাঠামোর যে ব্যবস্থা রাজ্য সরকার নেবে বলেছিল সেই ব্যবস্থা কতদূর পর্যন্ত নেওয়া হয়েছে। তার কারণ জুনিয়র ডাক্তারদের অভিযোগ যে রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সদর্থক ব্যবস্থা নেওয়া হয়নি যাতে তারা নিরাপদ বোধ করেন। তার কারণ একের পর এক ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে। সাগর দত্ত মেডিকেল কলেজে সেখানে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি চলছে, সেখানে জুনিয়র ডাক্তারদেরকে মারধরের ঘটনা ঘটেছে। একইভাবে ঠিক পূর্ব মেদিনীপুরের একটি ভগবানপুরের একটি স্বাস্থ্যকেন্দ্রে সেখানে একজন চিকিৎসককে মারধরের ঘটনা ঘটেছে। ন্যাশনাল মেডিকেল কলেজ কলকাতায় সেখানে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ঘটনা ঘটেছে। একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। অর্থাৎ যে প্রতিশ্রুতি রাজ্য সরকারের তরফ থেকে, পুলিশের তরফ থেকে, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জুনিয়র ডাক্তারদের দেওয়া হয়েছিল যে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে, এমনকি সুপ্রিম কোর্টও এর আগের শুনানিতে যখন বিষয়টি ওঠে তখন এই ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য কতদিন সময় লাগবে এটা যখন রাজ্যের আইনজীবী কপিল সিব্বালের কাছে জানতে চান বিচারপতিরা, তখন তিনি জানিয়েছিলেন 15 দিন। তারপরে আজকে 12 দিন অতিক্রান্ত হয়ে গেছে। ফলে এখন সুপ্রিম কোর্টের সামনে এইটা রাজ্যকে জানাতে হবে যে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তাজনিত ব্যাপারে তারা কি ব্যবস্থা নিয়েছেন, পরিকাঠামো ঠিকঠাক করার জন্যই, রেস্টরুম, টয়লেট, এই সমস্তর জন্যই তারা কি ব্যবস্থা নিয়েছেন সেটাও জানাতে হবে। এবং রাজ্য সরকারের এই বক্তব্য যদি সন্তোষজনক না হয় তাহলে পরে ফের কর্মবিরতির পথে যেতে পারেন, সর্বাত্মকভাবে কর্মবিরতির পথে যেতে পারেন জুনিয়র ডাক্তাররা। সেই বিষয়ে তারা আগেই সাংবাদিক সম্মেলন করে জানিয়ে রেখেছেন যে তাদের নজর থাকবে আজকে সুপ্রিম কোর্টের শুনানির দিকে, যে আজকে সুপ্রিম কোর্টের শুনানিতে তাদের নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে রাজ্য সরকার কি বলছে এবং তারপরই তারা তাদের পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এই গেল একটা বিষয়। দ্বিতীয়ত কি, যে ইতিমধ্যেই শাসক দলের বিধায়ক হুমায়ুন কবির তিনি লাগাতার হুমকি দিয়ে চলেছেন চিকিৎসকদের উপর, চিকিৎসকদের বিরুদ্ধে নানান ধরনের হুমকি তিনি দিচ্ছেন। ইতিমধ্যে তার বিরুদ্ধে একটা এফআইআর হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এই ধরনের ঘটনা যদি হুমকির ঘটনা দেয় তাহলে এই ধরনের হুমকি চিকিৎসকদের ওপর আক্রমণের জন্য ইন্ধন যোগাতে পারে, এই আশঙ্কা রয়েছে জুনিয়র ডাক্তারদের এবং চিকিৎসকদের। আইএমএ রাজ্য শাখার তরফ থেকে ইতিমধ্যেই চিঠি লিখে গোটা বিষয়টি সুপ্রিম কোর্টে জানানো হয়েছে। ফলে এখন দেখার সুপ্রিম কোর্টে এই প্রসঙ্গ উঠে আসে কিনা। এরপরে হচ্ছে গিয়ে যে সিবিআই তদন্ত। তুমি জানো যে সিবিআই তদন্ত এর আগের বারই সিবিআইয়ের সিল্ড খামের রিপোর্ট দেখে যেখানে বিচারপতিরা মন্তব্য করেছিলেন, তারা এই রিপোর্ট দেখে অত্যন্ত বিচলিত এবং তারা মনে করছেন সিবিআইকে আরও সময় দেওয়া উচিত এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ইতিমধ্যেই আজকে শিয়ালদা কোর্টে সিবিআই আবেদন জানিয়েছে
সন্দীপ ঘোষ তৎকালীন এই আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং তৎকালীন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, এই দুজনকে তারা ফের 3 দিনের জন্য হেফাজতে নিতে চান। তার কারণ কি? তার কারণ টালা থানা থেকে তারা যে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছিলেন এবং যে হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছিলেন সেটা তারা পাঠিয়েছিলেন সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। সেই ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে রিপোর্ট এসে পৌঁছেছে এবং সেই রিপোর্ট দেখে তারা মনে করছেন যে সেখানে বেশ কিছু এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো অপরাধমূলক তথ্য বলে সিবিআই মনে করছে এবং সেই সমস্ত তথ্যের উপর ভিত্তি করে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে বলে সিবিআই মনে করছে। তাই তাদেরকে জেল হেফাজত থেকে ফের সিবিআই নিজেদের হেফাজতে নিতে চাইছে। সিবিআইয়ের এই ব্যাপারে আগেই বক্তব্য ছিল যে তাদের সন্দেহ টালা থানায় বসে এই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এই আরজিকরের রেপ এবং মার্ডার কেস সংক্রান্ত সেই তথ্য পরিবর্তন করা হয়েছে। ফলে কেন 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 এই তথ্য পরিবর্তন করা হয়েছিল, সিসিটিভির ফুটেজে সেই সংক্রান্ত কিছু ধরা পড়েছিল কিনা, সেই সংক্রান্ত বিষয়ে সেই সিসিটিভি ফুটেজের ফরেন্সিক রিপোর্ট আসার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই। এখন দেখার সিবিআই এই ব্যাপারে সুপ্রিম কোর্টে কি বলে। সুপ্রিম কোর্টের সামনে এই তদন্তে নতুন কোনো তথ্য প্রমাণ উঠে এসছে কিনা, সেই সংক্রান্ত ব্যাপারে সিবিআই কোনো তথ্য আজকে সুপ্রিম কোর্টের সামনে জানায় কিনা, সেটাও কিন্তু দেখার অপেক্ষায় সকলে রয়েছে। ফলে সুপ্রিম কোর্টে এই বিষয়গুলি আজকে পরপর উঠতে পারে, ওঠার সম্ভাবনা রয়েছে বলে আইনজীবীদের একটা অংশ মনে করছে। একেবারে নিঃসন্দেহে অতনু, আপাতত তোমাকে ধন্যবাদ, তার কারণ যে কোনো সময় এই শুনানি পর্ব শুরু হবে এবং কোন কোন বিষয় সামনে আসবে অবশ্যই সিবিআই এর তদন্তে ডেভেলপমেন্ট সংক্রান্ত কি রিপোর্ট আজকে সিবিআই সর্বোচ্চ আদালতে জমা দেয় সেদিকে নজর থাকবে।